হাই, আজকের ক্লাসটাতে আমরা জানবো তথ্য উপাত্ত পরিসংখ্যান কেন্দ্রীয় প্রবণতা আর পাই চিত্র সম্পর্কে। তাহলে শুরুতে তথ্য আর উপাত্তর কনসেপ্ট একটু ক্লিয়ার হয়ে নেই। তথ্য বলতে আমরা মূলত বুঝি কোনো ইনফরমেশন অথবা নিউজ। এখন কিসের ইনফরমেশন বা নিউজ? যেমন কোনো ঘটনা, যে বাংলাদেশের ম্যাচ ছিল, ক্রিকেট ম্যাচ ছিল জানুয়ারি মাসে, তাহলে জানুয়ারি মাসে বাংলাদেশে ক্রিকেট ম্যাচ ছিল, এটা হচ্ছে একটা তথ্য। উপাত্ত হচ্ছে এই যে জানুয়ারি মাসের 20 তারিখে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ ছিল, এটা হচ্ছে কি একটা উপাত্ত। আবার আরেকটা উদাহরণ দেই, সেই ক্রিকেট ম্যাচে তামিম মুশফিকের চেয়ে বেশি রান করছে, এটা হচ্ছে কি একটা তথ্য, তাই না? একটা ইনসিডেন্ট, যে হ্যাঁ একটা ঘটনা ঘটছে, কি তামিম মুশফিকের চেয়ে বেশি রান করছে। আর তামিম রান করছে 50, মুশফিক রান করছে ধরো 30। তাহলে এই যে আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করলাম না, এটা হচ্ছে একটা উপাত্ত। তাহলে উপাত্ত কি আমরা কিন্তু অলরেডি বুঝে গেছি। উপাত্ত হচ্ছে তথ্য নির্দেশক সংখ্যা। তাহলে তথ্য বা ঘটনা নির্দেশক যে সংখ্যা, সেটাই হচ্ছে আমাদের উপাত্ত। তার মানে উপাত্ত সবসময় আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করি, আর তথ্যটা কি আমাদের সেই ঘটনা সম্পর্কে জানায়। আচ্ছা, তাহলে পরিসংখ্যান কি? পরিসংখ্যান হচ্ছে এই যে আমরা উপাত্ত সম্পর্কে জানতে পারলাম না, এই উপাত্তগুলোর সমষ্টি অথবা সেট। কিসের সমষ্টি বা সেট? উপাত্তগুলার। তার মানে অনেকগুলা সংখ্যার যেগুলো কোনো না কোনো একটা কিছু নির্দেশ করে, সেটার সমষ্টি বা সেট। যেমন ধরো আমাদেরকে একটা সারণী দিয়ে দেওয়া হলো, কিসের সারণী? যে রহিম 20 রান করছে, করিম 30 রান করছে, আবার ধরো মুশফিক 50 রান করছে। অথবা ধরো তোমাকে এরকম একটা সারণী দিয়ে দেওয়া হলো, যেখানে আমরা দেখতে পাইলাম যে কোন একটা স্কুলে কোন ছেলে কোন সাবজেক্টে কত নাম্বার পাইছে, বা হচ্ছে কোন সাবজেক্টে তারা ভালো করছে। বাংলায় ভালো করছে ধরো 50 জন, ইংলিশে ভালো করছে 20 জন, আর গণিতে ভালো করছে 30 জন। এই যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি না, যে উপাত্ত নির্দেশক একটা ঘটনা বোঝাচ্ছে এবং অনেকগুলা পরপর আছে, তো এটাই হচ্ছে আমাদের পরিসংখ্যান। এই পরিসংখ্যানটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? পরিসংখ্যানটাকে আমরা সাধারণত আয়তলেখ দিয়ে প্রকাশ করে থাকি। আচ্ছা, তাহলে তথ্য উপাত্ত পরিসংখ্যান এই তিনটার কনসেপ্ট আমাদের একটু হলেও ক্লিয়ার হইলো, যে এগুলোর মধ্যে পার্থক্যটা কি। আচ্ছা, উপাত্ত সম্পর্কে তো আমরা একটু ধারণা পাইলাম, তাই না? এই উপাত্তকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি: প্রাথমিক, মাধ্যমিক, বিন্যস্ত আর অবিন্যস্ত। প্রাথমিক উপাত্ত বলতে কি বোঝায়? প্রাথমিক উপাত্ত বলতে বোঝায় আমরা যে জায়গা থেকে উপাত্তটা কালেক্ট করতেছি বা সংগ্রহ করতেছি, সেটা সরাসরি আমরা পাইছি। কি পাইছি? সরাসরি। তার মানে প্রাথমিক উপাত্ত অ্যাকচুয়ালি প্রত্যক্ষভাবে পাওয়া উপাত্তগুলোকে বোঝায়। যেমন প্রত্যক্ষভাবে পাওয়া উপাত্তগুলো কি? ধরো তুমি কোনো একটা ক্রিকেট ম্যাচ দেখতে গেছো অথবা ফুটবল ম্যাচ দেখতে গেছো, দেখতে যায় দেখলা কি যে হ্যাঁ বাংলাদেশ 2 গোল করছে আর ভুটান 1 গোল করছে, তাহলে তুমি নিজের চোখে দেখতেছো, তাই না? তুমি সরাসরি ওইখান থেকেই উপাত্তটা সংগ্রহ করছো, সংগ্রহ করে তুমি জানতে পারতেছো যে হ্যাঁ কে কয়টা গোল করছে, যেটা তোমার সামনে ঘটছে। তাহলে এটা কি? প্রত্যক্ষ উপাত্ত বা প্রাথমিক উপাত্ত। তাহলে এটা নির্ভরযোগ্যতাও বেশি, যেহেতু এটা আমাদের চোখের সামনে ঘটছে, তাই না? আচ্ছা, এছাড়া আম, আচ্ছা, তো এরপরে মাধ্যমিক উপাত্ত। মাধ্যমিক উপাত্ত মানে হচ্ছে যেটা পরোক্ষ উপাত্ত। পরোক্ষ মানে কি? এটা আমাদের চোখের সামনে ঘটে নাই, এটা আমরা অন্য কোনো মাধ্যমে জানতে পারছি। যেমন তোমার ফ্রেন্ড তোমাকে ফোন দিয়ে বললো যে হ্যাঁ মুশফিক 50 রান করছে। আচ্ছা, তুমি কি নিজের চোখে দেখছো বা নিজে ওই ঘটনার সাক্ষী যে মুশফিক 50 রান করছে? না, তুমি এটা তোমার বন্ধুর কাছ থেকে জানতে পারছো, মানে আরেকজনের মাধ্যমে তোমার কাছে আসছে। তাহলে এটা হচ্ছে গিয়ে পরোক্ষ উপাত্ত। যেহেতু এটা পরোক্ষ উপাত্ত, তাহলে এটার নির্ভরযোগ্যতা কম। এই দুইটা পার্থক্য আমরা দেখতে পাইলাম প্রাথমিক আর মাধ্যমিকের মধ্যে। এবার যদি আমরা বিন্যস্ত আর অবিন্যস্ত উপাত্ততে চলে যাই, এটা আমরা নাম শুনে বুঝতে পারতেছি। বিন্যস্ত উপাত্ত মানে সাজানো উপাত্ত। কিভাবে সাজানো? সেটা আইদার ঊর্ধ্বক্রমে সাজানো অথবা অর্ধক্রমে সাজানো। অর্ধক্রমে সাজানো মানে হচ্ছে বড় থেকে ছোট, আর ঊর্ধ্বক্রমে সাজানো মানে হচ্ছে ছোট থেকে বড়। তাহলে অধক্রমের আমরা একটা উদাহরণ দেখি। যেমন ধরো কোন একটা উপাত্তগুলোকে আমরা সাজানোর পর এরকম পাইছি 10,
8 6 2। তাহলে বড় থেকে ছোট না, তাহলে এটা হচ্ছে কি অধক্রমে সাজানো বিন্যস্ত উপাত্ত। অবিন্যস্ত উপাত্ত কি? অবিন্যস্ত উপাত্ত হচ্ছে যেগুলো সাজানো নাই, অগোছালো উপাত্ত। যেমন ধরো এরকম 12 24 2 3 100। দেখো এটা কিন্তু ছোট থেকেও বড় না, বড় থেকেও ছোট না, এটা অগোছালো হয়ে আছে। এটাকে আমাদেরকে বিন্যস্ত করতে হবে, তাই না? এই জন্য এটাকে বলে অবিন্যস্ত উপাত্ত। তার মানে কি? সাজানো নয়, সাজানো নেই। আচ্ছা, তাহলে এই অবিন্যস্ত উপাত্তকে আমাদেরকে কি করতে হবে? বিন্যস্ত উপাত্ত করতে হবে। এই অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত উপাত্ততে আমরা পরিণত করি গণনিবেশন সারণী তৈরির মাধ্যমে। এখানে আমাদের চলে আসে শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী সংখ্যা। আর শ্রেণী ব্যাপ্তি শ্রেণী সংখ্যার সাথে আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে, সেটা কি? পরিসর। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো কি আমরা সূত্রের মাধ্যমে বা একটা সারণী তৈরির মাধ্যমে চলো তাড়াতাড়ি শিখে ফেলি। আচ্ছা, তো এখানে কতগুলা উপাত্ত দেখতে পাচ্ছি আমরা, 10 12 14 8 5 6 12। তার মানে এগুলো সাজানো নাই। তাহলে এগুলোকে সাজাইতে অর্থাৎ বিন্যস্ত করতে আমাদেরকে একটা সারণীর প্রয়োজন হবে। সেই সারণীটা তৈরি করার জন্য আমাদেরকে কিছু জিনিস শিখতে হবে, তাই নাকি? পরিসর, শ্রেণী সংখ্যা। পরিসর সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। তাহলে বলো তো এই উপাত্তগুলোর মধ্যে সর্বোচ্চ মান কোনটা? অবশ্যই আমরা দেখতে পাচ্ছি 14। তাহলে 14 বিয়োগ সর্বনিম্ন মান কোনটা? আমরা দেখতে পাচ্ছি 5। তাহলে 5 যোগ 1, তাহলে কত হবে? 14 থেকে 5 বিয়োগ দিলে হয় 9। 9 যোগ 1 হচ্ছে 10। তাহলে এটা হচ্ছে কি আমাদের পরিসর। শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যা হবে হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তি মানে হচ্ছে যে আমরা সর্বনিম্ন সংখ্যা থেকে আহ, কয় ঘর করে করে ধরবো। যেমন সর্বনিম্ন সংখ্যা কি? 5, ঠিক আছে? তাহলে আমরা যদি 10 ঘর করে ধরি, তাহলে 5-এর পরে কি 10 যোগ করলে হয় কি 15। তার মানে আমরা যদি 5 থেকে 14 ধরি, তাহলে 5 থেকে 14 যদি আমরা এতটুকু হিসাব করি, তাহলে দেখো এর মধ্যে কিন্তু সবগুলো সংখ্যা চলে আসতেছে, তাই না? আমাদের আর সারণী হচ্ছে না। এই জন্য আমরা একটা কাজ করি, আমরা শ্রেণী ব্যাপ্তি মানে ব্যবধানটা সর্বনিম্ন সংখ্যা থেকে আমরা 2 ঘর করে ধরি। মানে আমরা এরকম করব, 5 থেকে 7, এরপরে আমরা নিব 8 থেকে 10। তাহলে আমাদের একটা সারণী তৈরি হবে। এই যে ব্যবধানটা 5 6 7 8 থেকে 10, এই ব্যবধানটাই বোঝানো হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। অর্থাৎ প্রত্যেকটা শ্রেণীতে, প্রত্যেকটা রোতে উপাত্তগুলোর মধ্যে ব্যবধান কত থাকবে। আচ্ছা, তাহলে শ্রেণী ব্যাপ্তি আমরা নিলাম ধরো 3। তাহলে আচ্ছা, এখানে একটু উল্টা হয়েছে, এটা হবে হচ্ছে পরিসর বাই শ্রেণী ব্যাপ্তি। আচ্ছা, তাহলে পরিসর কত? পরিসর হইতেছে গিয়ে 10। শ্রেণীব্যাপ্তি কত? শ্রেণীব্যাপ্তি হচ্ছে আমরা ধরে নিছি 3। তাহলে কত হয়? 3 দশমিক সামথিং হয়, তাই না? 3 তিরিকা নয়, 3 দশমিক সামথিং হয়। কিন্তু আমরা সবসময় শ্রেণী সংখ্যা একটা পূর্ণ সংখ্যা ধরে নেব। কি ধরে নেব? একটা পূর্ণ সংখ্যা ধরে নেব। তাহলে আমরা ধরে নিলাম 4। তাহলে চলো আমরা সারণীটা তৈরি করে ফেলি। এখানে হবে আমাদের শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি আমরা ধরছি কত? 3 করে। তাহলে 3 করে যদি আমরা ধরি, 5 6 7। আচ্ছা, এরপরেরটা কি হবে? 8 9 10। এরপরেরটা কি হবে? 11 12 13। এরপরেরটা কি হবে? 14 15 16। তাহলে আমাদের কয়টা রো হইলো? 1 2 3 4। এটা আমরা বের করছি আর কি, যে 4টা রো এর মাধ্যমে আমাদের কি করব আমরা? শ্রেণীর সংখ্যা 4টা হবে। কয়টা শ্রেণীর সংখ্যা? 4টা। 1 2 3 4। শ্রেণী ব্যাপ্তি 5 থেকে 7। এর মধ্যে আমাদের কয়টা উপাত্ত পাই আমরা? এই যে একটা পাই। এরপরে হচ্ছে গিয়ে আমরা এটা পাই, তাই না? আর তো পাই না, 2টা। তাহলে আমরা ট্যালি চিহ্ন দিতে পারি এখানে 2টা। এরকম করে আমরা এটা ফিল আপ করে ফেলি। 8 থেকে 10 কয়টা পাই? 2টা। গণসংখ্যা।
আচ্ছা দেখো, তো আমরা এই সারণীটা মোটামুটি কমপ্লিট করে ফেললাম। একটু বাজে হয়েছে আর কি, সমস্যা নেই কোনো। তো এখানে গণসংখ্যা ট্যালি চিহ্ন দেওয়ার পরে গণসংখ্যা আমরা যতটা ট্যালি হয়েছে ততটা সংখ্যা দিয়ে দিলাম, এরপর সেটা টোটাল করে ফেললাম 7। দেখো গণসংখ্যা টোটাল যত হবে আমাদের প্রশ্নের উপাত্ত ততটাই হইতে হবে, 1 2 3 4 5 6 7। এখানে উপাত্ত 7টা এবং সেই 7টাও আমরা এখানে টোটাল হিসেবে পাইলাম, অর্থাৎ আমরা কোনো উপাত্ত কি করি নাই, মিস করি নাই। এভাবে আমরা কি আঁকতে পারি, কোনো একটা অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত করে আমরা সেখানে উপাত্তগুলো কয়টা আছে সেটা গণসংখ্যা নিবেশন সারণীর মাধ্যমে দেখলাম। পাইচিত্র, পাইচিত্রকে বৃত্তলেখ বলা হয়ে থাকে। তার মানে একটা বৃত্তের মধ্যে আমরা লেখচিত্র অঙ্কনের মাধ্যমে উপাত্তগুলা শো করব। ধরো আমি তোমাকে বললাম বর্তমানে বাংলাদেশের মানুষ ফুটবল পছন্দ করে 300 জন আর হকি পছন্দ করে 60 জন, সেটা তুমি বৃত্তলেখের মাধ্যমে দেখো, তাহলে জিনিসটা অনেকটা এরকম হবে যে 60 জন কি পছন্দ করে, হকি পছন্দ করে, আর বাকি যে যারা আছে তারা ফুটবল পছন্দ করে, তাহলে ফুটবলের দল এটা। ঠিক আছে, তাহলে এই বৃত্ত লেখ দেখে কিন্তু যে কেউ বুঝতে পারবে যে হ্যাঁ ফুটবল পছন্দকারী দলের সংখ্যা বেশি বা মানুষের সংখ্যা বেশি, কারণ একটা বৃহৎ অংশ, বৃত্তের একটা বৃহৎ অংশ বা একটা বৃহৎ কোণ কি প্রকাশ করতেছে, ফুটবল নির্দেশ করতেছে। এই যে বৃত্তলেখটা এরকম করে আমরা সেটাকে বলতেছি পাইচিত্র। এটা প্রকাশ করার জন্য, অর্থাৎ কোন উপাত্তের জন্য কোণ কেমন হবে সেটার জন্য একটা সূত্র আছে। সেই সূত্রটা কি, সবচেয়ে সহজ সূত্র পরিসংখ্যানের মধ্যে। সূত্রটা হচ্ছে কোন একটা উপাত্তের জন্য নির্দিষ্ট কোণ সমান 360 ডিগ্রি, কারণ আমরা জানি এর কেন্দ্রে সৃষ্ট কোণ কত, 360 ডিগ্রি। এই জন্য আমরা 360 ডিগ্রি নিলাম, গুণ করার পর আমরা উপরে দিব ওই উপাত্তটার জন্য যে গণসংখ্যাটা প্রশ্নে দিয়ে দিছে। এটা আমরা কোশ্চেন দেখলে বুঝতে পারবো, তাহলে এটা কোথায় দেওয়া থাকবে, প্রশ্নে দেওয়া থাকবে, অর্থাৎ ওই উপাত্তটা কতজন মানুষ অথবা কত সংখ্যা ইউজ হয় সেটা প্রশ্নে দেওয়া থাকবে গণসংখ্যাটা। আর সেই গণসংখ্যার যে টোটাল, একটু আগে দেখলাম না গণসংখ্যার মোট, সেই মোটটা হবে নিচে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সৃষ্ট কোণের জন্য 360 ডিগ্রি ইন্টু গণসংখ্যা বাই মোট। কোন একটা সারণীতে ধরো বলে দিছে করিম রান করছে 20 রান করছে, আর টোটাল যেটা মোট যেটা সেটা হচ্ছে 240। আচ্ছা না ধরো 100, তাহলে করিমের জন্য কোণ কত হবে, এই বৃত্তলেখের করিমের জন্য কোণ হবে 360 ডিগ্রি ইন্টু টোটাল ধরো দেওয়া আছে 240। আচ্ছা না ধরো টোটাল দেওয়া আছে 100, তাহলে আমাদের জন্য একটু ক্যালকুলেশন ইজি হবে। আর গণসংখ্যা দেওয়া আছে মানে ওর যত রান করছে 20, তাহলে এখানে পাইলাম 5 7 35, 10 5 2 10, তাহলে 72 ডিগ্রি, তাই না? তাহলে তখন আমরা এর মধ্যে 72 ডিগ্রি দিয়ে কোণটাকে প্রকাশ করব। তাহলে চলো প্রকাশ করি। প্রথমে আমরা কি করব, কেন্দ্র থেকে ব্যাসার্ধ বরাবর একটা সোজা দাগ দিব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এখান থেকে আমরা চাঁদার সাহায্যে 72 ডিগ্রি কোণটা অঙ্কন করে ফেলবো। 72 ডিগ্রি কোণটা চাঁদার সাথে যদি অঙ্কন করে ফেলি অনেকটা এরকম দেখাবে। ঠিক আছে, 72 ডিগ্রি এটা করি। একইভাবে যদি আমরা রহিমের জন্য বের করি, ধরো রহিম রান করছে 10, তাহলে কি হবে বলতো, রহিম এর জন্য সৃষ্ট কোণ হবে 360 ইন্টু ও 10 রান করছে, আর সবার রানের টোটাল কত, 100। তাহলে এখানে আমরা পাই গেলাম 10 আর এখানে আমরা পাই গেলাম 36। তাহলে এই পাইচিত্রে আমরা এখন 36 ডিগ্রি আঁকবো। তখন আমরা এইটাকে আমাদের বেস লাইন ধরে এখানে চাঁদা বসায় আমরা 36 ডিগ্রি আঁকলে সেটা পাবো অনেকটা এরকম 36 ডিগ্রি। বুঝতে পারছি? এরকম করে বাকিগুলো আমরা আঁকতে থাকবো। যদি এরকম হয় যে কেউ কোনো একজন ওই ক্রিকেট খেলে কোনো রানই করে না, অর্থাৎ 0 রান করছে, তাহলে বলতো ওর সৃষ্ট কোণটা কত হবে। ধরো আকিব, ও কত রান করছে, ও 0 রান করছে, তাহলে হবে 360 ইন্টু টোটাল রান তো 100, ও করছে 0 রান, তাহলে 0 বাই সামথিং কি 0, ডিগ্রিও পেয়ে যাচ্ছি আমরা 0। তার মানে ওর জন্য পাইচিত্রের সৃষ্ট কোণ কত, 0। তখন সেই চিত্রটা আমরা কিভাবে দেখাবো, ওর সংখ্যাটা আমরা এই যে লাইনটা দিছি না, এর উপরে আরেকটা ডাবল লাইন দিয়ে এর উপরে, কারণ 0 ডিগ্রি মানে তো কোনো কোণ সৃষ্টি হয়নি, সেখানে আমরা লিখে দিব 0 ডিগ্রি সমান কার জন্য, আকিফের জন্য। এভাবে আমরা পাইচিত্রে প্রত্যেকটা কোণ পাবো এবং সেটার জন্য এখানে যাই লিখবো।
চলো তাহলে মজার টপিকটাতে আমরা ঢুকে যাই, কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি। কেন্দ্রীয় প্রবণতাটা সাধারণত আমরা মেজার করে থাকি গড় মধ্যকার প্রচুরক দিয়ে, কিন্তু সেটা তো মেজার করি আমরা, পরেও করা যাবে। এই কেন্দ্রীয় প্রবণতা বলতে আসলে কি বোঝায়? কেন্দ্রীয় প্রবণতা বলতে গণিতের ভাষায় যেটা বোঝায় সেটা হচ্ছে যে উপাত্তগুলো দেওয়া আছে সেই উপাত্তগুলোর মধ্যে কোন উপাত্তগুলার মাঝামাঝি বা মধ্যস্থানে অবস্থান করার প্রবণতাটা বেশি বা টেন্ডেন্সিটা বেশি। যেমন ধরো আমি তোমাকে বললাম একটা দোকানের মধ্যে অনেকগুলো প্রোডাক্ট আছে, ঠিক আছে? কেন্দ্রীয় প্রবণতা কেন আমাদের বের করা এত ইম্পর্টেন্ট বা আমাদের জানাটা জরুরি সেটা এই উদাহরণ থেকে তোমরা বুঝতে পারবা। ধরো একটা দোকান, ঠিক আছে? আমি তো বাড়ি আগে ফেললাম, আচ্ছা যাই হোক। ধরো এই দোকানে কি কি বিক্রি করে? এই দোকানে বিক্রি করে হচ্ছে সাবান, এই দোকানে বিক্রি করে হচ্ছে ব্রাশ, তারপরে হচ্ছে ক্রিকেট ব্যাট, আর ধরো আলু। এখন প্রতিদিন ক্রেতাদের যে সংখ্যা বা উপাত্তগুলা যে জয়টা কিনে সেখান থেকে হিসাব করে দেখা যায় যে আলু কিনে 80 জন মানুষ, ক্রিকেট ব্যাট কিনে গড়ে 1 জন মানুষ, ব্রাশ কিনে 10 জন মানুষ, আর সাবান কিনে 50 জন মানুষ। ঠিক আছে না? তাহলে এই যে 80 জন মানুষ, সেই 80 জনের মানুষের কিন্তু নাম 80 রকম, তাই না? তখন এই সবগুলো উপাত্তকে আমরা এই আকারে নিয়ে আসার পরে সাজানোর পরে দেখতে পাইলাম যে হ্যাঁ, সবার প্রবণতাটা কি কেনার প্রবণতা বেশি? আলু কেনার প্রবণতাটা বেশি অন্যান্য গুলার থেকে। তার মানে কোন একটা দোকানে কোন জিনিসটার প্রতি মানুষের ঝোঁক বেশি, কোন উপাত্তটা, এই যে আলু, এই উপাত্তটা বারবার আহ এই উপাত্তটা বারবার আসতেছে, সেটা থেকে আমরা বুঝতে পারি এই দোকান কোনটা কেনার জন্য বেস্ট। এই কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি আমাদেরকে শিক্ষা দেয় বা আমাদেরকে এটাই বোঝায় যে কোন জায়গায় কোন জিনিসটার বেশি পরিমাণে অ্যাভেলেবল অথবা বেশি পরিমাণে ওখানে ওইটার চর্চা হয়। সেগুলো আমরা সাধারণত এই ম্যাথমেটিক্সের পরিসংখ্যানে আমরা বের করব 3টা উপায়ে। কি কি? একটা হইতেছে গিয়ে গড়, একটা হচ্ছে মধ্যক, আর একটা হচ্ছে প্রচুরক। এই গড় বলতে আমরা বুঝাচ্ছি, যদি সহজ ভাষায় বলি, গড় বলতে যতগুলো উপাত্ত আছে সেটার সমষ্টিকে সেটার সংখ্যা দিয়ে আমরা ভাগ দিব। যেমন ধরো আছে 1, 2, 3, 4, তাহলে এখানে কয়টা উপাত্ত আছে? 4টা, তাহলে নিচে দিয়ে দিলাম 4। তাহলে এই 4টা সংখ্যার গড় কত হবে? যদি আমরা এটা যোগফল করি তাহলে আমরা পাবো 4 আর 3 7 আর 2 9 আর 1 10। তাহলে এটার যে অ্যান্সারটা হবে সেটাই হচ্ছে কি এটার গড়। এই গড় বা গাণিতিক গড় সেটা আমরা দুইটা জিনিসের জন্য বের করে থাকি। একটা হচ্ছে বিন্যস্ত উপাত্তের জন্য, আরেকটা হচ্ছে অবিন্যস্ত উপাত্তের জন্য গাণিতিক গড় বা সংক্ষিপ্ত গড়। গড়ে আমরা যাব না, কারণ গড় আমরা সাধারণত করে থাকি আর এটার বেশি প্র্যাকটিস করা হয়। আমরা যাব আজকে মধ্যক আর প্রচুরকের একটু ভিতরে। এই মধ্যক বলতে কি বোঝায়? মধ্যক বলতে বোঝায় উপাত্তগুলোর মধ্যে একদম মাঝখানে যেটা আছে। তাহলে মধ্যক বলতে আমরা এক কথায় বুঝলাম একদম মাঝখানে যে অবস্থান করতেছে। যেমন আমরা একটা সহজ উদাহরণ দেখি, এই উদাহরণটা দেখি। 1, 2, 3, 4, 5, এখানে 5টা উপাত্ত আছে, তাই না? এই 5টা উপাত্ত কি বিন্যস্ত না অবিন্যস্ত? এই 5টা উপাত্ত হচ্ছে বিন্যস্ত, কারণ ছোট থেকে বড় আছে। আচ্ছা, এই উপাত্তগুলার 5টার মধ্যে সবার মাঝখানে কে আছে? সবার মাঝখানে আছে 3, তাই না? ওই কিন্তু মাঝখানে আছে, যেহেতু মাঝখানে আছে সেহেতু 3টাই হচ্ছে আমার মধ্য। যেমন আরেকটা যদি আমি বলি, 14, 16, 18, তারপরে 20, 22, এখানে মধ্যকে প্রথম আমরা গুনবো কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 5টা আছে। যেহেতু এখানে অল্প আছে তাই আমাদের জন্য এভাবে বের করাটা ইজি, যে হ্যাঁ শেষ থেকে 2টা বাদ দিলাম, প্রথম থেকে 2টা বাদ দিলাম, তাহলে মাঝখানে আছে 18, তাহলে 18ই হইতেছে গিয়ে আমাদের মধ্যক, কারণ ও মাঝখানে আছে। কিন্তু যখন অনেক উপাত্ত হয়ে যাবে, যখন 100টা উপাত্ত হবে বা যখন 72টা উপাত্ত হবে, তখন কি আমরা এরকম করে করে মাঝখানটা বের করতে পারবো? হ্যাঁ, তখন মধ্যক বের করার জন্য আমাদের সূত্র দিয়ে করতে হবে। সেই সূত্রটা আমরা একটু পরে দেখতেছি। আচ্ছা, এটার ক্ষেত্রে ধরো এখানে 4টা উপাত্ত আছে 20 পর্যন্ত, 14, 16, 18, 20, তখন এটার মাঝখানে কে আছে? তখন কি 18 মাঝখানে? না। ঠিক এখানে 1, 2, 3, 4, 5, ধরো এখানে 4টা উপাত্ত আছে, তখন মাঝখানে কে আছে? তখনও কি 3 মাঝখানে? না, 3 তো শেষ থেকে দ্বিতীয়তে। 1, 2, 3, 4, এটার মাঝখানে আছে হচ্ছে 2 আর 3। আচ্ছা, এটা আমরা একটু সুন্দর করে বোঝার চেষ্টা করি। ধরো 1, 2, 3, 4 এবং 10, 12, 14,
16। তাহলে এখানে মাঝখানে কি আছে 2 আর 3, এখানে মাঝখানে আছে 12 আর 14, তাই না? দেখো এই চারটা উপাত্তের মাঝখানে কোন দুটো উপাত্ত আছে? এই দুইটা। এইটার মাঝখানে কোন দুটো উপাত্ত আছে? 12 আর 14। আচ্ছা, 2 আর 3 এর মাঝখানে কে আছে? কারণ আমাদের মধ্যক মানে হচ্ছে একদম মাঝখানে যে থাকবে। তাহলে 1 2 3 4, এটার মাঝখানে আছে 2 আর 3, এর মাঝখানে আছে এইখানে যে সংখ্যাটা, সেটা না? সেটা কি? আড়াই। 3 এর কম, 2 এর বেশি। ঠিক তেমনি ভাবে 12 আর 14 মাঝখানে যে সংখ্যাটা আছে সেটাই তো আমাদের মধ্যক, অ্যান্সার। কে আছে? সেটা হচ্ছে গিয়ে আমাদের 13। তাহলে 13 হবে হচ্ছে গিয়ে মধ্যক। এই ক্ষেত্রে যখন আমাদের উপাত্তের সংখ্যা জোড় সংখ্যা হবে, তখন আমাদের মধ্যক বের করতে আমাদের ঠিক মাঝখানে যে দুইটা সংখ্যা আছে তাদের মাঝখানে যে আছে সেটা বের করি আমরা। তাহলে কিভাবে বের করতেছি? 2 আর 3 এর মাঝখানে যে আছে, এটা কিন্তু আমরা সূত্র দিয়ে গড় দিয়েও বের করতে পারি, তাই না? কিভাবে? গড় মানে কি? এভারেজ। যে 3 যোগ 2, ধরো এটার ক্ষেত্রে যদি আমরা গড় করি 3 যোগ 2, মানে এই আড়াইটা কিভাবে আসছে সেটা আমরা দেখতেছি। 3 যোগ 2 ভাগ 2, এই দুইটার গড় কত হয়? 5/2 সমান আড়াই। দেখো আড়াই চলে আসে। আবার এটার গড় করি, চলো। মাঝখানে দুইটার সংখ্যার গড় 12 যোগ 14 ডিভাইডেড বাই 2, তাহলে কত হয়? 10 আর 10 20, 24 26, 26/2 হয় হচ্ছে 13, তাই না? তার মানে আমরা যখন মধ্যক বের করব, জোড় সংখ্যা হইলে, উপাত্ত জোড় সংখ্যা হইলে, যেমন এখানে উপাত্ত 4টা, এখানে উপাত্ত 4টা, জোড় সংখ্যা হইলে আমরা মাঝখানের দুইটার গড় বের করলেই ওইটার মধ্যক পেয়ে যাচ্ছি। তাহলে চলো আমরা সূত্রটা একটু সুন্দর করে লিখে ফেলি। আচ্ছা, যদি n সমান জোড় হয় তাহলে মধ্যক হবে n/2 তম পদ। অর্থাৎ n/2 তম পদ মানে কি? ধরো 1 2 3 4, আমরা জানি এটার মধ্যক হবে মাঝখানের দুইটা। তাহলে এখানে টোটাল আছে 4, তাহলে n4 জোড়, তাহলে 4/2 তম পদ মানে কত? দ্বিতীয় পদ। তাহলে এই দ্বিতীয় পদ আর 4/2 যোগ 1 মানে কত? 3 নাম্বার। তৃতীয় পদ। আসলে n/2 তম পদ বলতে এইটা, আর n/2 + 1 তম পদ বলতে এইটা। অর্থাৎ এই দুইটা দিয়ে মাঝখানের দুইটা পদই বোঝানো হচ্ছে। বাই দুই কেন দিলাম? গড় করব বলে। তাহলে এইটার গড় করলে যে আনসার আসবে সেটাই হচ্ছে আমাদের মধ্যকের মান, যদি n সমান জোড় সংখ্যা হয়। যদি n সমান যদি বিজোড় সংখ্যা হয়, ধরো আছে 5টা, তখন আমাদের মধ্যকটা হবে n+1/2 তম পদের মান। তাহলে এখানে n কত? 5। তাহলে 5 যোগ 1/2, কারণ 5-এর অর্ধেক করলে তো সেটা ভগ্নাংশতে চলে আসবে। তাহলে 6/2 কত হয়? 3 নাম্বার পদ, তৃতীয় পদটাই হবে আমাদের মধ্যক। তাহলে এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম, তৃতীয় পদ যেটা সেটাই আমাদের অ্যান্সার। যখন বেজোড় হয় একদম মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। এইভাবে আমরা তৃতীয় পদটা যে অ্যান্সার সেটাই সূত্রের মাধ্যমে বের করে ফেললাম। ধরো আমাদেরকে দিল 6 7, তাহলে এখানে কয়টা আছে আমাদের উপাত্ত? 7টা, যেটা একটা বেজোড় সংখ্যা। তাহলে এটার কি হবে? মধ্যক কি হবে? চলো এই সূত্র দিয়ে যদি আমরা করি তাহলে আমরা দেখতে পাই 7 যোগ 1/2 তম পদের মান। 7 যোগ 1/2 মানে হচ্ছে 8/2, মানে চতুর্থ পদ। তখন এই 4টা হবে আমাদের মধ্যক। এই 4 কি একদম মাঝখানে আছে? হ্যাঁ। শেষ থেকে 3টা যদি বাদ দেই, প্রথম থেকে 3টা যদি বাদ দেই, তাহলে হ্যাঁ 4ই মাঝখানে আছে, ওই হচ্ছে আমাদের মধ্যক। এর মানে আমরা বুঝতে পারলাম যে মধ্যক আমরা সূত্র দিয়ে কিন্তু করতে পারি। কিন্তু আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে মধ্যকের ক্ষেত্রে, সেটা হচ্ছে উপাত্ত আমাদের জোড় হোক বিজোড় হোক যাই হোক না কেন, মধ্যক কি কখনো একের বেশি হইতে পারে? না। তার মানে মধ্যক সবসময় একটি হবে, একাধিক হবে না। আচ্ছা, মধ্যক মানে তো মাঝখানে যে সংখ্যাটা আছে, তাই না? তার মানে জয়টার সংখ্যাই থাকুক, মাঝখানে কিন্তু সবসময় একটা সংখ্যাই থাকে। এই জন্য মধ্যক কখনো একাধিক হতে পারে না, মধ্যক সবসময় একটাই হবে। আচ্ছা, এরপরে যদি আমরা প্রচুরক একটু দেখি, প্রচুরকের ক্ষেত্রে আমরা 3 রকম টাইপ পেয়ে থাকি সাধারণত। প্রচুরক বের করতে আমাদের অত সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, প্রথম টাইপ কি? প্রথম টাইপ হচ্ছে যদি এরকম দেওয়া থাকে, কিরকম? 1 2 3 4 5, ধরো এখানে 5টা উপাত্ত দিয়ে দিয়েছে, 5টাই 5 রকম। প্রচুরক কি হবে? প্রচুরক শব্দের অর্থ হচ্ছে যেই উপাত্তটা আমাদের প্রচুর পরিমাণে পাওয়া যায়।
অর্থাৎ যেটার অ্যাভেলেবিলিটি বেশি, যেটা প্রচুর পরিমাণে পাওয়া যায়, যেটা টেন্ডেন্সি বেশি। আচ্ছা বলো তো, এই 5টা উপাত্তের মধ্যে কোনোটা কি বেশিবার পাওয়া যাচ্ছে? না, কোনোটাই বেশিবার পাওয়া যাচ্ছে না। প্রত্যেকটা উপাত্তই আমরা একবার করে পাচ্ছি। তার মানে এই ক্ষেত্রে আমাদের কোনো প্রচুরক নেই। তাহলে আমরা লিখে ফেলবো এখানে প্রচুরক নেই। আচ্ছা, তাহলে এরপরে যদি আমাদের এরকম পাই, আমরা আমাদের উপাত্তগুলোর মধ্যে 10, 22, 22, 22, 14, 20, 28। আচ্ছা, এই ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো উপাত্তগুলোর মধ্যে একটা উপাত্ত বেশি, তাই না? কোনটা বেশি? প্রচুর কোনটা? 22। তাহলে এখানে আমাদের প্রচুরক হবে 22। আচ্ছা, যদি আমাদের এরকম দেওয়া থাকে উপাত্তগুলোর মধ্যে, তখন আমরা কি করব? ধরো আমাদের উপাত্ত দেওয়া আছে 10, 12, 12, 13, 13, 14, 15, 15, 16। আচ্ছা, এখানে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে 12 আছে দুইবার, 13 আছে দুইবার, তাই না? 13 দুইবার, 12 দুইবার, আবার 15 দুইবার। তার মানে 12, 13 আর 15 এই তিনটা সংখ্যা, এই তিনটা উপাত্ত প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। তাহলে এই তিনটাই আমাদের অ্যান্সার। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে প্রচুরক তিনটা, 12, 13 আর 15। তাহলে মধ্যক দেখতে পাইলাম একটাই হয়, একাধিক হয় না। প্রচুরক দেখতে পাইলাম প্রচুরক একটাও হইতে পারে, প্রচুরক একাধিকও হইতে পারে, প্রচুরক নাও থাকতে পারে। আর গড়ে আমরা বিন্যস্ত অবিন্যস্তর ক্ষেত্রে গড়ে কিন্তু আমরা প্রবেশ করি নাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাউনের চারটা। ওকে ওকে